শুকর আলহামদুলিল্লাহ, এই হচ্ছে আমার কচুর মুখির কচুর হারভেস্ট। আশা করি আপনারা দেখতেই পাচ্ছেন কি পরিমাণ কচু আমি পেয়েছি। শীতের মৌসুম চলে এসেছে, তারপরেও অল্প অল্প করে স্বল্প মাত্রায় কিছু না কিছু হারভেস্টিং করেই যাচ্ছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কাছে দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি লাবণী কিচেন কুকিং অ্যান্ড গার্ডেনিং এ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আমি আমার গার্ডেনের অনেক সবজি হারভেস্ট করেছি আপনারা জানেন, এবং এ সামারে আমি অনেক সবজি সঞ্চয় করেছি শীতের জন্য। তো আজও আমি আমার গার্ডেনের কিছু সবজি সঞ্চয় করতে যাচ্ছি। চলুন সেটি কি। আজ হারভেস্ট করতে যাচ্ছি আমি কচু শাক। বেশ কিছুদিন আগে আপনাদের সাথে আমি একটা ভিডিও শেয়ার করেছিলাম বন কচু থেকে যে কচু হয়, পার্পল ডগার, বেগুনি ডগার, সেই ডগার কচু আমি আপনাদের সাথে কিভাবে সেভ করতে হয় তা শেয়ার করেছিলাম। তো আজ আমি হারভেস্ট করব হচ্ছে কচুর মুখি থেকে যে কচু পাওয়া যায় সে কচু। শুধু তাই নয়, কিভাবে কচু শাক আমি একেবারে এই সামারে কেটে ফেলবো তাও শেয়ার করব। একই ভিডিওতে আপনারা পাবেন যে সারা বছরের জন্য এই কচুর ডগা পাতা আমি কিভাবে সঞ্চয় করব শীতের জন্য। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। যারা একেবারেই নতুন এসেছেন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো করবেন। এই যে দেখতে পাচ্ছেন কচুগুলো অনেক বেশি মোটা মোটা হয়ে উঠেছে, এগুলো হচ্ছে কচুর মুখির কচু। এই যে টব, এই টবটি অনেক বেশি বড়, আর এই যে মাটির নিচে অনেক কচুর মুখী হয়েছে। আমি অলরেডি চেকও করেছি, তবে আমি কচুর মুখী একেবারেই তুলবো না, একটিও তুলবো না। কেন তুলবো না এর একটি ভিডিও আমি অলরেডি শেয়ার করেছি আপনাদের সাথে। আশা করি আপনারা সবাই দেখেছেন আমার প্রিভিয়াস কচুর ভিডিওতে, যেখানে আমি আমার বেগুনি ডগার কচু সেভ করেছি। তো যাই হোক, এখন হচ্ছে আমি এই কচু শাকগুলো কাটবো কিভাবে আপনাদের সাথে শেয়ার করছি। কচু শাকগুলো আমি একেবারে এইরকম গোড়া থেকে কেটে ফেলবো। তার কারণ কি? কারণ এখন যে ঠান্ডা চলে এসেছে, এই ঠান্ডায় এই কচু গাছ আর বাঁচবে না, যতই আমি যত্ন করি না কেন। তার থেকে বরং আমি যদি একেবারে গোড়া থেকে কেটে দিই, এখান থেকে আবার সামনের বছর আমার কচু গাছ চলে আসবে। আপনারা অলরেডি জানেন যে এই পটে আমার গত 3 বছর যাবত কচু গাছ হচ্ছে। তবে এই যে সাইডে দেখা যাচ্ছে ছোট্ট একটি কচু গাছ, তো এই গাছটি আমি এমনিতেই রেখে দিই, এটি তুলে খাওয়ার মতো কিছু নেই। যখনই আপনারা কচু কাটবেন চেষ্টা করবেন একেবারে গোড়ার মাটি থেকে কেটে ফেলতে। এতে করে দেখা যায় যে সমস্ত কচুগুলো আপনাদের সেভ হয়ে যাবে। আশা করি আপনারা দেখে বুঝতেই পারছেন যে আমি কিভাবে কচুগুলো কাটছি। এখান থেকে সামনের বছর ইনশাল্লাহ আপনারা আবার কচু পাবেন। তো শুরুতেই আমি সবগুলো কচু তুলে নিচ্ছি। তো এরপর থেকে আমি কচুগুলো তুলে নিয়েছি। আশা করি আপনারা দেখতেই পাচ্ছেন এই যে ছোট্ট একটি কচু গাছ, এটি আমি কাটছি না, কারণ এটি কেটে আসলে খাওয়ার মতনও তেমন নেই। আবার এই যে পাশে আরো একটি একেবারেই ছোট্ট একটি কচু, এটি রেখে দিলাম, হলে হলো, না হলে মরে এখানেই থেকে যাবে। আর এই যে একেবারে আমি গোড়া থেকে কেটে দিয়েছি। সামনের বছর ঠিক এখান থেকে আবারও আপনারা গাছ পাবেন। তো এই যে দেখুন, আমি কচুর মুখের কচুগুলো তুলেছি, আর শুধু ডগাই নয়, আমি কিন্তু পাতা সহ তুলেছি। কারণ হচ্ছে এই ডগা পাতা সব আমি সেভ করব, তা আমি আমার শুরুর ভিডিওতে অলরেডি বলেছি। তো চলুন আমরা সবগুলো কচু আগে কেটে নেই। তো এখন কাটবো হচ্ছে আমার পাশেই যে আরো কিছু কচু আছে, যা আমি মেন মাটিতে দিয়েছিলাম, যেখানে আমার পালং শাক আছে তার পাশে। আশা করি আপনাদের মনে আছে। তো এখান থেকেও আমি কচু গাছগুলো সব কেটে নিচ্ছি, কারণ হচ্ছে এগুলো যেহেতু সব কচুর মুখির কচু, তো আমি চাচ্ছি না যে আলাদা করে আমি সেভ করব। আমি একবারে সব কেটে নিচ্ছি। এতে করে দেখা যায় পরিমাণে যদি বেশি হয় তাহলে হয়তোবা আমার অনেকগুলো বক্স একবারে হয়ে যাবে। আর তাছাড়া এত বেশি ঠান্ডা, আমি অলমোস্ট জমে যাওয়া শুরু করে দিয়েছি। আমার ভীষণ ঠান্ডা লাগছে, তারপরেও আমি কচুগুলো আসলে কাটার জন্য রয়ে গেছি। এই যে দেখুন, আমি কিন্তু সবগুলো কচু আসলে তুলে নিচ্ছি এখান থেকে। এখানেও একটি ছোট্ট কচু আছে, তো আমি এখানেও সেটি রেখে দিচ্ছি, আর বাকি সবগুলো আমি কালেক্ট করছি। আলহামদুলিল্লাহ, আমি তো ভাই ভীষণ খুশি আমার এই কচুগুলো দেখে। ওয়াও, এই হচ্ছে আমার আরো কচু, এই যে দেখুন। তো এখানেও আমি সবগুলো কচু নিয়ে নিলাম। আর এই যে পাশে যে আমি সেচি শাক করেছিলাম, দেখতেই পাচ্ছেন কতটা বড় হয়ে গেছে। আমি এবছর খাচ্ছি না, ইনশাল্লাহ নেক্সট ইয়ার এখানে আমার অজস্র সেচি শাকের ফলন হবে। আর এখানেও দুটি ছোট্ট ছোট্ট কচু গাছ রয়ে গেল, যদি বেঁচে যায় যাবে, কারণ এই ঠান্ডায় আর গাছ বাঁচার কথা নয়।
কারণ এই ডিসেম্বরের শেষে আর কি গাছ বাঁচবে তা তো আমরা নিজেরাও জানি। তো যাই হোক, আমি বাকি কচুগুলো তুলে নিচ্ছি। এরপর চলে যাচ্ছি হচ্ছে আমার পুকুর পাড়ে, কারণ পুকুর পাড়ের পাশে যে কচু, এগুলো সব আমার কচুর মুখীর কচু। আজ আর আমি কোনো কচুই রাখছি না, আমি সবগুলো তুলে হারভেস্ট করব। এটি হচ্ছে আজকে আমার প্ল্যান। তো চলুন আমরা এখানকার কচুগুলো তুলে নেই। কত দারুণ এবং সতেজ এই পাতাগুলো আছে, আশা করি দেখতেই পাচ্ছেন। আর এই ডগা পাতা ফেলে দিতে, নষ্ট করতেও কার ভালো লাগে বলুন। এই হচ্ছে আমি এখান থেকে সবগুলো কচু কেটে নিয়েছি, আশা করি আপনারা দেখতেই পাচ্ছেন যে একটি দুটি ছোট ছোট কচু ছাড়া আমি এই যে দেখুন এখানে সবগুলো কচু কেটে নিয়েছি। আর এই সব কচুর মাঝখানে আমার একটি ছিল বনো কচু থেকে লাগানো কচু, এই যে দেখুন, যার ডগাটি পার্পল কালারের হয়। আর এটি হচ্ছে একেবারেই জাতের কচু, যাকে বলা হয় অনেক বেশি মিষ্টি হয়। তো এই হচ্ছে আজকের আমার এখান থেকে তোলা কালেকশন, যা পুকুর পাড়ে আছে। এখন আমি যে কাজটি করব, এই পুকুর পাড়ে একটি বতুয়া শাক, যা আমি সব তুলে খেয়ে ফেলেছি, বাকি একটি আমি রেখে দিয়েছিলাম বীজ বানানোর জন্য। এখানে অনেক বীজ হয়েছে। তো এখন আমি যে কাজটি করব, এই যে দেখুন, এই যে আমি গাছটি ধরলাম, ধরে এখানে আমি শেক করব। শেক করার কারণে এই যে আপনারা একটু লক্ষ্য করলেই দেখতে পাবেন যে অজস্র বীজ এখানে পড়েছে। এটি আমি কেন করলাম? এটি করলাম হচ্ছে এই যে আমি বীজগুলো সেভ করেছি। এখানে কচু গাছ ওঠার আগেই আপনারা বতুয়া শাক পাবেন। কচু গাছ উঠতে উঠতে সামার হয়ে যায়, আর সামারের অনেক আগেই মার্চ এপ্রিল থেকে আপনারা বতুয়া শাক পেয়ে যাবেন। তো আমি এর জন্য সবগুলো বতুয়া শাক খেয়ে এই একটি রেখে দিয়েছিলাম বীজের জন্য। তো এই বীজগুলো এখন আমি বরাবর এভাবে কাজে লাগাই। তো সামনের বছর দেখা যায় এখানে আমি অনেক পরিমাণে বতুয়া শাক পাবো। বতুয়া শাক তুলে খাওয়ার পরপরই আমি আবার এখান থেকে কচুর ফলন পাবো। আর এই যে দেখতে পাচ্ছেন কচুর ভেতরে ভেতরে অনেক আগাছা ছিল, সময় করে আমি এগুলো ক্লিন করব। আর আগে হচ্ছে কচু সেভ করি, তারপরে সম্পূর্ণ গার্ডেন ক্লিন করার পর আমি আপনাদের সাথে শেয়ার করব যে শীতে আমি গার্ডেনটি কি অবস্থায় রেখে দেই। শুকর আলহামদুলিল্লাহ, এই হচ্ছে আমার কচুর মুখীর কচুর হারভেস্ট। আশা করি আপনারা দেখতেই পাচ্ছেন কি পরিমাণ কচু আমি পেয়েছি। আর এর আগেও আমি অনেক কচু সেভ করেছি, আজ আমি এই কচুটি সেভ করতে যাচ্ছি। কতটা সবুজ আছে, আর পাতাগুলো দেখুন কোনো ধরনের পোকামাকড় খায়নি। তাই ভাই যত তাড়াতাড়ি সম্ভব এগুলোকে সেভ করব। আর বাতাস দেখে বুঝতেই পারছেন কতটা ঠান্ডা, অলরেডি আমি জমে যাচ্ছি। তো এখন হচ্ছে এই কচু নিয়ে ঘরে যাওয়ার পালা। এরপর কচুগুলো আমি সরাসরি নিয়ে চলে এসেছি আমার সিঙ্কের ভিতর, কারণ এখন সব পরিষ্কার করার পালা। তো শুরুতেই আমি সবগুলো কচু একে একে পরিষ্কার করে তারপর আবার ফিরে আসছি। এরপর কচু শাকগুলো ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার খুবই বড় একটি পাত্রে বসিয়েছি, কারণ পরিমাণে অনেক বেশি ছিল। এখন তেমন আর কোনো কাজ নেই, আমরা কভার দিয়ে ঢেকে সম্পূর্ণ আমরা খাওয়ার জন্য যতটুকু সেদ্ধ করি ঠিক ততটুকুই শাকটি সেদ্ধ করে নেব। একটি জিনিস লক্ষ্য রাখতে হবে, এই কচু শাকটি সেদ্ধ করার জন্য যদি আপনারা পানি ব্যবহার করেন তবে চুলার তাপমাত্রাটি অনেক বাড়িয়ে দিতে হবে, না হয়তো কিন্তু শাকগুলো হলুদ হয়ে যাবে। কারণ পানি ধীরে ধীরে গরম হবে আর তাতে শাকের কালার একেবারে নষ্ট হয়ে যাবে। তাই যদি পানি ব্যবহার করেন চুলার তাপ বাড়িয়ে তারপরে সেদ্ধ করবেন। পানি ব্যবহার না করলে কোনো সমস্যা নেই। যখনই কালারটি ট্রান্সপারেন্ট হয়ে যাবে কভার দিয়ে ঢেকে রাখার পর কভারটি খুলে তারপরে সেদ্ধ করবেন, এতে করে শাকের কালারটি অক্ষুণ্ণ থাকবে। এই হচ্ছে পুরোপুরি 3 মিনিট পরের অবস্থা আমাদের কচু শাকের। আমি একেবারে হাই হিটে কচু শাকটি সেদ্ধ করে নিচ্ছি। আশা করি আপনারা দেখতেই পাচ্ছেন কালারটি কত বেশি অক্ষুণ্ণ আছে, একেবারে সবুজ ডগা এবং পাতা। আমরা আরও 5 থেকে 6 মিনিট শাকগুলো জাল করে নিব। জাল করতে করতে একেবারে মাখা মাখা আঠা আঠা হয়ে যাবে আমাদের এই শাকগুলো। ততক্ষণ পর্যন্ত আমরা এই শাকগুলোকে সেদ্ধ করে নেব। এই হচ্ছে কচু শাকটি আমি সম্পূর্ণ সেদ্ধ করে নিয়েছি। আশা করি আপনারা দেখতেই পাচ্ছেন একেবারে গা মাখা মাখা হয়ে গেছে। এই যে আমি একটু দেখাচ্ছি, দেখুন সব কিন্তু গলে গেছে, ডগা পাতা যা ছিল। আর কালারটি তো নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন কতটা অক্ষুণ্ণ আছে। আর আমাদের যে কাজটি করতে হবে, যখনই কচু শাকটি সেদ্ধ হয়ে যাবে আমরা পাত্রে রেখে কখনই ঠান্ডা করব না, এতে করে পাত্রের গরমেও শাকটি হলুদ হয়ে যাবে। সাথে সাথে আমরা একটি স্ট্রেনারে ঢেলে রাখবো, এতে করে শাকের কালার অক্ষুণ্ণ থাকবে। আরও একটি কথা, লাল শাক এবং সবুজ শাক আপনারা যদি এমন করে স্টিম করেন
কিছুটা কালার পরিবর্তন হতেও পারে অনেকের, এটি অস্বাভাবিকের কিছুই নয়। যখনই নামিয়ে রাখবেন সময়ের সাথে সাথে যখনই শাকটি ঠান্ডা হবে আবারও কালার নিজের মতো ধারণ করে নেবে। সবুজ কালারটি একেবারে সবুজ হয়ে যাবে আর লাল শাক একেবারে লাল হয়ে যাবে। যারা জানেন তারা তো জানেনই, যারা একেবারে নতুন তাদের জন্য এই আইডিয়াটি ছিল, তাদের জন্য এই তথ্যটি ছিল। এখন আমি এই শাকটি স্ট্রেনারে রেখেই সম্পূর্ণ ঠান্ডা করে নিব। ফিরে আসবো শাকটি সম্পূর্ণ ঠান্ডা হওয়ার পর। এরপর সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়া কচু শাকগুলো আমি একটি জিপলক ব্যাগে ভরে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো ধরনের বক্স, প্লাস্টিকের, এমনকি কন্টেনার, যে কোনোভাবে আপনারা এই শাকটি প্রিজার্ভ করতে পারবেন। আর যেহেতু এখন এগুলি প্লাস্টিকের ভেতরে আছে তাই একটু হাতের সাহায্যে প্রেস করে করে আপনাদেরকে ফ্ল্যাট করে নিতে হবে, যেমন কি আমি এটি নিয়েছি। এতে করে প্রিজার্ভ করতে অনেক সুবিধা হবে। আর একটি প্যাকেটের উপর আরেকটি প্যাকেট রেখে আপনারা অনেকগুলো শাক একই জায়গায় প্রিজার্ভ করতে পারবেন। যদি ছোট ছোট প্যাকেট করেন বা বক্স করেন, এতে করে দেখা যায় যে অনেক বেশি জায়গা ডিপ ফ্রিজে নিয়ে নেয়। যাদের কাছে ডিপ ফ্রিজে জায়গার অভাব নেই, যাদের 2-3টি ডিপ ফ্রিজ রয়েছে তাদের ব্যাপার আলাদা, কিন্তু যাদের কাছে একটি মাত্র ফ্রিজ আর ফ্রিজার একসাথে লাগানো, তারা যদি কোনো বক্সে অথবা ছোট ছোট প্লাস্টিকের ব্যাগ করে গোল গোল করে রাখে, যেভাবে মাছ মাংস বাংলাদেশে রাখা হয়, সেই ক্ষেত্রে কিন্তু দেখা যায় অনেক বেশি জায়গা লাগবে। তো আমি যেভাবে রাখতে যাচ্ছি আপনারা যদি এভাবে রাখেন তাহলে কিন্তু আপনাদের জায়গার একেবারেই অভাব পড়বে না। আর এই যে শাক আমি দুটি ভাগে ভাগ করে রাখছি, কারণ যখনই খাবো সব একবারে বের করার প্রয়োজন হবে না। আমরা যতটুকু পরিমাণ খাবো ততটুকু বের করে তারপর নিতে পারবো। এর জন্য যখনই আমরা সেভ করব একটু বুঝে সেভ করলেই হয়। খাওয়ার সময় আমরা ঠিক ততটুকু পরিমাণে বের করতে পারি যতটুকু আমাদের দুবেলাতে হয়ে যায়। তো দেখলেন তো কত সহজেই নিজের বাগানের লাগানো কচু শাক আমি এই শীতের জন্য সঞ্চয় করে রাখছি, যেন আমরা যখন খুশি তখন খেতে পারি। আর অবশ্যই আপনাদের মনে রাখতে হবে, একেবারে ভ্যাকুয়াম করে রাখতে হবে, ভেতরে যেন অতিরিক্ত বাতাস না থাকে। তাই বাতাসগুলো হাতের সাহায্যে ঠিক এভাবে প্রেস করে করে বের করে দিতে হবে, যেভাবে আমি করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো করে আমার সাথেই থাকবেন। এখন সরাসরি ধরে এই ব্যাগটি আমি রেখে দিব ডিপ ফ্রিজে, আর খাবো আমি যখন ইচ্ছে হবে। বেশ কিছুটা শাক আমি রেখে দিয়েছি, কারণ হচ্ছে স্বামীর আবদার ছিল যে কিছুটা শাক সে খাবে। তো ভাবলাম সবগুলো আসলে রেখে লাভ নেই, হালকা কিছু রেখে দিই যেন সে অল্প একটু গরম ভাতের সাথে খেতে পারে। আর এখানে কিছুটা আছে, আরও একটি পাত্রে কিছুটা আছে, দুটি মিলিয়ে অনেকটি হয়ে যাবে। কারণ আজকের পোষণ অনেক বড় ছিল আপনারা জানেন, তাই আমাকে দুটি স্ট্রেনারে আসলে এভাবে করে স্ট্রেন করে নিতে হয়েছিল।